Good morning, guys. Welcome back to my channel in a new vlog. আজকে তোমাদের সাথে আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করতে চাই, যেটাকে আমি অলরেডি আমার ভিডিওর হেডলাইনে ট্যাগলাইনে মেনশন করে দিয়েছি, দ্যাট আই সাফার্ড ফ্রম ব্লাইটেড ওভাম। ব্লাইটেড ওভাম ইজ রিলেটেড টু প্রেগনেন্সি। আমি নিজেও জানতাম না, অ্যান্ড সত্যি কথা বলতে আই অ্যাম শিওর কি তোমরা যারা প্রেগনেন্সি প্ল্যান করছো বা অলরেডি এই ফেজটা দিয়ে যাচ্ছ, অনেকেই এই টার্মটার ব্যাপারে তোমরা জানো না, উইচ ইজ ভেরি কমন অ্যান্ড উইচ ইজ ভেরি নর্মাল। আমিও জানতাম না। তাই আমি যেহেতু এই জিনিসটা ফেস করেছি, তো আমি ভাবলাম যে ফর অ্যাওয়ারনেস আমার উচিত, বা এমন অনেকে আছে যারা এই ব্যাপারে কিছু জানে না। তো স্পেশালি যারা প্ল্যান করছে, যেই ভুলগুলো আমি করেছিলাম, যার জন্য আমার আমার মনে হয় যে হয়তো তার জন্য এটা হতে পারে, তো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করতে চাই। তো ভিডিওটাকে এন্ড অবধি দেখো, একটু বড় হতে পারে, বাট এটা খুবই ইনফরমেটিভ হতে পারে তোমাদের জন্য। সো একটু আগের দিকে নিয়ে যাই, 2023 ইন দ্য মান্থ অফ জুন। সো জুন মাসে আমি কনসিভ করি। ওটাই ছিল আমার ফার্স্ট প্রেগনেন্সি, যেটা আমি ভেবেছিলাম যে হয়তো আমি প্রেগনেন্ট, কারণ সমস্ত সিমটমস প্রেগনেন্সির ছিল। বাট দেন আমি জানতে পারি যে আমার ব্লাইটেড ওভাম ছিল। তো ব্লাইটেড ওভাম ইজ এ টাইপ অফ প্রেগনেন্সি যেটা উইচ উইল এন্ড আপ ইন মিসক্যারেজ। তো তোমার মিসক্যারেজ হবেই। যেমন কি একটপিক প্রেগনেন্সি, আজকাল একটপিক প্রেগনেন্সির ব্যাপারে ডেফিনেটলি অনেক অ্যাওয়ারনেস বেড়েছে, যেখানে ইমপ্লান্টেশনটা ইউট্রাসের বাইরে হয়, ওভারিতে হতে পারে বা ফ্যালোপিয়ান টিউবে হতে পারে। তো ওটা ডেফিনেটলি মায়ের জন্য খুবই রিস্কি, বেবির জন্য তো অবভিয়াসলি, মানে বেবি কখনো ফর্মই করবে না ওটাতে। তো ঠিক একটপিক প্রেগনেন্সির মতোই ব্লাইটেড ওভাম, মানে অ্যানএমব্রায়োনিক প্রেগনেন্সি। তুমি প্রেগনেন্ট অথচ প্রেগনেন্ট না। সো এই টার্মটা আমার জন্য খুবই উইয়ার্ড ছিল। আমি সোনোগ্রাফি করছি, আমি বেবির স্যাক দেখতে পাচ্ছি, সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু বেবি নেই। সো একটু ডিটেলসে বলি। তো আমার এই প্রবলেমটা আই থিঙ্ক যেই কারণে হয়েছিল, সো মার্চ মাসে 2023 মার্চে আমার গল ব্লাডার অপারেশন হয়। গল ব্লাডার 31st মার্চে আমার অপারেশন হয়, অ্যান্ড 1st এপ্রিল আমি ডিসচার্জ পাই। এই অপারেশনটা হয়েছিল মেডিকাতে, কলকাতার একজন রিনাউন্ড নার্সিংহোম মেডিকা, সেখানে অপারেশনটা হয়। আমার মেডিকার গ্যাস্ট্রো ডিপার্টমেন্টের কোনো মনে হয় যে খুবই ভালো, মানে সবার ওখানে যাওয়া উচিত। নিশ্চয়ই তোমরা ভালো বেনিফিট পাবে ইন দ্য গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট। বাট গাইনাক ডিপার্টমেন্টে যদি তোমরা যাও, দেন একটু ভেবে নিও, আর আমার ভিডিওটাকে ডেফিনেটলি শেষ অবধি দেখো। আমার গল ব্লাডারের সিমটমস ওই মার্চ মাসেই আমি ফেস করি। সেটা ছিল আমার রাইট অ্যাবডোমেনে একটা পেন উঠছিল, অ্যান্ড তার সাথে ভমিটিং। তো ভমিটিং আমার কোনোদিনও হয়নি, মানে কোনোদিনও হয়নি বলবো না, মানে খুবই কম। অ্যাসিডিটি, ভমিটিং এগুলো আমি কখনো ফেস করিনি। তো যখন আমার ভমিটিং হলো, তখন আমার মনে হলো যে আমার শরীরে কিছু সমস্যা হয়েছে। আর আমি ইমিডিয়েটলি আমার হাজবেন্ডকে বললাম যে কোনো ভালো গাইনাকের কাছে আমাদের যাওয়া উচিত, কারণ আমার কিছু মানে মনে হচ্ছে। আর আমরা 2023-র ওই সময় আমরা বেবি প্ল্যানিং এর কথাও ভাবছিলাম। আমরা ভেবেইছিলাম যে আমরা ওই ইয়ারে বা 2024-এর মধ্যেই আমরা বেবিটা নেব। সো যেহেতু আমরা বেবি প্ল্যানিং ফেজে ছিলাম, তো আমরা ঠিক করি যে আগে আমরা গাইনেকের কাছে যাব। উনি তো এনিওয়ে সোনোগ্রাফি দেবেই। সোনোগ্রাফিতে যখন যদি কিছু আসে, দেন উনি রেফার করে দেবেন যে কে বেস্ট হবে। আমরা সেই হিসাবে, মানে আমি ভেবেছিলাম ট্রিটমেন্টটা মেডিকাতেই করাবো। অমনি আমি মেডিকার একজন নামী গাইনোকোলজিস্টের কাছে যাই। তিনি আমাকে সমস্ত রকমের টেস্ট দেন, ব্লাড টেস্ট অ্যান্ড সোনোগ্রাফি, ফুল অ্যাবডোমেন স্ক্যান সব কিছু দেয়। আমি করাইও। ব্লাড টেস্ট সমস্ত কিছু নর্মাল আসে। ব্লাড টেস্টের মধ্যে থাইরয়েড, AMH যেটা কি এগ কাউন্ট, মেয়েরা কতটা ফার্টাইল, বা আমার হাজবেন্ডেরও অনেক কিছু পরীক্ষা দেন। সব কিছু আমরা করাই, সব রিপোর্টস একদম পারফেক্ট আসে। যেটা পারফেক্ট আসে না, সেটা ছিল আমার সোনোগ্রাফি রিপোর্ট। সোনোগ্রাফি রিপোর্টে একটা আসে যে
গল ব্লাডার, তার স্টোন খুব বেড়ে গেছে অ্যান্ড ওটা ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। সো এটা একটা জিনিস আছে। আরেকটা জিনিস আছে যে আমি সিভিয়ার পিসিওডিতে ভুগছি। আই মিন সিভিয়ার পিসিওডি আজকাল খুব অ্যাওয়ারনেস হয়ে গেছে, পিসিওডি সবাই জানে। ৩ রকমের পিসিওডি হয়, একটা হচ্ছে মাইল্ড, মডারেট আর সিভিয়ার। আমি সিভিয়ারে যাচ্ছি। সিভিয়ার মানে যে ওভারি সাইজটা যেটা যেটা বেড়ে যায়, তো সেই হিসাবে ওটা মাইল্ড না মডারেট বা সিভিয়ার সেটা ডিটারমাইন করা হয়। তো আমি সিভিয়ার স্টেজে ছিলাম অ্যান্ড যখন আমি জানতে পারলাম এটা, আমি ইমিডিয়েটলি ডক্টরের কাছে যাই। ডক্টর আমাকে বলল কি অফকোর্স সার্জারি তো করাতেই হবে, গলব্লাডারটা অপারেশন তো করাতেই হবে, কিন্তু পিসিওডি যেহেতু সিভিয়ার স্টেজে আছে, আমার কনসিভ হয়তো আমি ন্যাচারালি করতে পারবো না। উনি প্রথমেই মানে যখন কোনো পেশেন্ট ডক্টরের কাছে যান তখন অ্যাটলিস্ট উনারা বলতে পারেন যে আপনারা ৩ মাস বা ৬ মাস অপারেশনের পরে ন্যাচারালি ট্রাই করবেন, দেখবেন হয় কিনা, দেন আমি ট্রিট করবো। বাট উনি প্রথমেই বলে দিলেন যে হবে না, হয়তো ন্যাচারালি হবে না। আমরা কি করব, আমরা গল ব্লাডার যখন আপনার অপারেশন হবে সেই সময় আমরা আপনার ফ্যালোপিয়ান টিউবসগুলো ব্লক আছে কিনা চেক করব অ্যান্ড সেই চেক করার পর আমরা ফার্দার ট্রিটমেন্ট প্ল্যান করব। আমি ভাবলাম যে ঠিক আছে, একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। কি আর সেগুলো সব শুনে উনিও মানে একটা কিছু উনি লিখে দিলেন আর বললেন যে আমরা তাহলে দুটোই সার্জারি করব একদিনে। সো গাইনেক ডিপার্টমেন্টই আমার জন্য ওটি বুক করলেন আর ওখানে গ্যাস্ট্রো ডিপার্টমেন্টের ডক্টর এসে আমার দুটো সার্জারিও করবে আর এদিকে গাইনেকেরও কাজটা করবে। আমরা এগ্রি করি ব্যাপারটাতে, আমরা বললাম ঠিক আছে একসঙ্গে দুটোই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, যেহেতু আমি এমনিও উনি আমাদের সেন্সলেস করেই করবে আর আমাকে হসপিটালেও থাকতে হবে ১ রাত অন্তত। সো আমি রাজি হই আর আমরা বিলিং ডিপার্টমেন্টে যাই। বিল মানে একটা এস্টিমেট জানতে যাই। যদিও আমার কাছে ৩টে ইন্স্যুরেন্স আছে। আমার নিজের পার্সোনাল একটা ইন্স্যুরেন্স আছে, আমার অফিসের আর আমার হাজবেন্ডের অফিসের। সো ৩টে ইন্স্যুরেন্সে আমরা ইয়ারলি অ্যাটলিস্ট লাইক ৮০-৮৫,০০০ রুপিস আমরা পে করছি অ্যান্ড তো ভাবলাম যে ঠিক আছে অসুবিধা নেই, আমাদের বেশ মোটা টাকাই কাভারেজে আছে, তো দেখ কতই বা বিল হবে। কারণ গাইনাক ডিপার্টমেন্টের তো কোনো রকমের কোনো সার্জারি হচ্ছে না। এইটাই আমি মাথায় নিয়ে আমরা বিলিং করাতে মানে বিলিং ডিপার্টমেন্টে যাই অ্যান্ড ওখানে এস্টিমেট আমাকে দেয় গল ব্লাডারের জন্য, এস্টিমেট দেয় অ্যারাউন্ড ৮০-৮৫,০০০ মতো। আমরা সিঙ্গেল রুম নিয়েছিলাম যেখানে আমার হাজবেন্ডও আমার সাথে থাকবে। সো দ্যাট ওয়াজ ফাইন। ওটা পুরোটাই আমাদের ইন্স্যুরেন্স অ্যাপ্রুভড হয়ে যাবে, এটাই আমাদের বলা হলো। আর একটা বড়সড় এস্টিমেট আমরা দেখলাম যেটা কি গাইনাক ডিপার্টমেন্টের এন্ড থেকে যেটা ওনারা করবেন বলছিলেন আমার ফ্যালোপিয়ান টিউবসের সাথে, সেটার জন্য ওনারা বিলিং দেয় ১,৭০,০০০ এমনি কিছু। আমি সত্যি ওই বিলিংটা দেখে আকাশ থেকে পড়ি। ইটস নট দ্যাট কি ইন্স্যুরেন্স আছে বা কিছু, বাট কেন ওনারা কি করতে চলেছেন আমার সাথে? প্রত্যেকটা পেশেন্টের মতো আমারও অনেকটা কিউরিওসিটি হয় যে কি করতে চলেছেন, কেন এত টাকা বিল এসছে। আমরা ইমিডিয়েটলি ডক্টরের কাছে যাই, তো ডক্টর নিজেও, প্রথমত আপনারা বিলিভ করবেন না, ডক্টর নিজে দেখে সারপ্রাইজ হয়ে যায়। কারণ আমার তো কোনো সার্জারি হচ্ছে না, ওনারা তো জাস্ট আমার ফ্যালোপিয়ান টিউবটা চেক করবেন যে ব্লক আছে কিনা। তো ডক্টরও অবাক হয়ে যায় যে এত টাকা কেন বিল দিচ্ছে, যেখানে আমার গল ব্লাডারের সঙ্গে সবকিছু কাভার্ড হয়ে যাচ্ছে। দেন আমাদেরকে বাইরে ওয়েট করতে বলে আর উনি ওনার অ্যাসিস্ট্যান্ট আর বিলিং ডিপার্টমেন্টের একটা লোকের সাথে একটু ডিসকাশন করলো, করে আমাদেরকে ভিতরে ডেকে আমাদেরকে কি সব বোঝালো, কিছুই বুঝলাম না অ্যান্ড বললো যে না এটা ঠিক আছে, এইটার জন্য এই কস্টটাই লাগবে। আমি ওখান থেকে বেরিয়ে আমার হাজবেন্ডকে বললাম যে সরি বাট আমার এমন মনে হচ্ছে যে এটা একদমই জেনুইন না, সো লেটস গো অ্যান্ড আমরা অন্য সেকেন্ড ওপিনিয়ন নিই। সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য আমরা ইমিডিয়েটলি ওই হসপিটালেরই পাশে একটা হসপিটাল, আমরি মুকুন্দপুর, যেটা কি এখন মানিপাল হসপিটাল, সেখানে যাই। সেখানে গিয়ে সেকেন্ড ওপিনিয়ন আমরা নিই, যে ডক্টরের কাছে নিই ওনার কাছেই আমার ফিউচারে পুরো ট্রিটমেন্ট হয়, ইনফ্যাক্ট আমার বেবিও ওনার কাছেই হয়। সো উনি আমাদেরকে বলেন আপনাকে ডক্টর এইসব লিখে দিয়েছেন,
জানেনও এগুলো কাদেরকে দেওয়া হয়? এদের এই টেস্টগুলো এই জিনিসটা তার করা হয় যখন আমরা দেখি যে প্রেগনেন্সির কোনো চান্স নেই। আপনারা তো এখনো ট্রাই করেননি, আপনারা তো প্ল্যানিং এ ফেজে আছেন, আপনারা প্ল্যান করছেন, তাই জন্য আপনারা টেস্ট করিয়েছেন। তো এইগুলো এখনই কেন করানো? আর ডক্টর আপনাকে এটাও বলেননি যে এইটা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট, অ্যান্ড কোনো ইন্স্যুরেন্স চায় মানে যে বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানি ইনফার্টিলিটি কভার করে না। সো আমার মনে হয় না যে আপনাদের এই টাকাটা ইন্স্যুরেন্স দেবে। প্লাস যেহেতু গল ব্লাডার অপারেশনের সাথে এটা মার্জ হচ্ছে, হাই চান্সেস আছে যে গল ব্লাডারের টাকাটা ওরা অ্যাপ্রুভ করবে না। আমাদের তো মাথায় আকাশ ভেঙে পড়লো যে এই 2.5 লাখ টাকার উপরে যে বাজেটটা ওনারা দিয়েছেন, এটা আমাদেরকে নিজেদের পে করতে হবে। সো আমি ওনার কাছে সিম্পলি সাজেশন চাইলাম যে কি করা উচিত। তো উনি বললেন যে ইমিডিয়েটলি আপনি মেডিকাতে যান, কারণ আমার 2 দিন পরে সার্জারি ছিল, আমার সমস্ত টেস্ট হয়ে গেছিলো, সার্জারির আগে যা যা টেস্ট দরকার সব হয়ে গেছিলো, 2 দিন পরে সার্জারি ছিল। উনি বললেন আপনি শুধু গল ব্লাডারের সার্জারি করান, 3 মাস ফুল বেড রেস্ট নিন, কারণ রেস্ট না নিলে কিন্তু হার্নিয়া বা অ্যাপেন্ডিক্সের হওয়ার চান্সেস থাকে। ফুল রেস্ট নিন, রেস্ট নেওয়ার পর আপনারা আমার কাছে আসুন, আমি আরেকবার সমস্ত টেস্ট করাবো। দেন যদি মনে হয় যে রিপোর্ট কিছু খারাপ আছে, ওষুধ দেবো। আহ, যদি সব ঠিক থাকে আপনারা ন্যাচারালি ট্রাই করবেন, আফটার দ্যাট আমরা মেডিসিন দিয়ে দেখবো যদি কিছু হয়। সো কোথাও না কোথাও মাথায় এটা রেজিস্টার হয়ে গেছিল যে প্রেগনেন্ট হয়তো হতে পারবো না ন্যাচারালি। সো তারপরে ডক্টর আমাদেরকে যেমন সাজেস্ট করে আমরা তাই ভাবেই করি। আমরা মেডিকাতে যাই অ্যান্ড শুধু বলি যে আমরা গ্যাস্ট্রোর অপারেশনটাই করাবো, গল ব্লাডার অপারেশনটাই করাবো। আর লাইক গাইনোর অপারেশনটা আমরা ক্যান্সেল করি। অপারেশন হয়, খুব ভালো হয়। আর তারপরে আমি 1 দিন পর ডিসচার্জও হয়ে যাই। আমাকে ফুল যেমন বেড রেস্ট নিতে বলে আমি বেড রেস্টও নিই। আর এত ভালোভাবে রিকভারি হয় যে আমার পিরিয়ডসও আসে। এপ্রিল মাসে আমার পিরিয়ডসও আসে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ভালো রিকভারি ফেজে আছে, পিসিওডিটাও হয়তো আস্তে 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 ঠিক হয়ে যাবে। আমি অতটা স্ট্রেস নিইনি, যেহেতু ব্লাড রিপোর্ট বা এজটা কম ছিল আর ব্লাড রিপোর্ট বগেরাও আমার ঠিক ছিল, তো আমি অতটা স্ট্রেস নিইনি। আফটার দ্যাট আমি লাইক এপ্রিল যায়, তারপরে যখন মে মাসে আমার আবার পিরিয়ড আসে না। যখন মেতে পিরিয়ড না আসে তখন আমি অতটা মাথা লাগাইনি। আমি ভাবলাম যে ঠিক আছে, আসেনি, ইটস নট আ বিগ ডিল। পিসিওডি তো তা আছেই, অ্যান্ড পিসিওডিতে সবসময় 1 মাস টাইম লাইনের বাইরে, কখনো 45 ডেজ, কখনো 60 ডেজ, অনেকে শুনেছি 90 ডেজেও আসে। সো ইট ইজ ভেরি নর্মাল, ইট ইজ ভেরি কমন। তো আমি অ্যাগেন ওটাতেও বেশি টাইম ওয়েস্ট করিনি। যখন জুন 25 এলো, জুন মাসেও যখন আমার পিরিয়ড হলো না, আফটার দ্যাট আমি একটু স্ট্রেস হয়ে যাই। অ্যান্ড স্ট্রেস হওয়ার খুব ন্যাচারাল, বিকজ 60 ডেজ হয়ে গেছিলো। আমি ডক্টরকে কল করি, টেলিকনসালটেশন নিই। দেন ডক্টর আমাকে বলে কি ডেভরি বলে একটা মেডিসিন আছে, সবার আগে তুমি একটা প্রেগনেন্সি টেস্ট করো, দেখো কি তুমি প্রেগনেন্ট কিনা। অ্যান্ড টেস্ট করার পরে ডেভরি বলে একটা ওষুধ আছে, সেটা খাও। সেটা 5 দিন খেতে হয়, 2টো করে 10টা ট্যাবলেট। অ্যান্ড আফটার দ্যাট 7th ডে এর মধ্যে পিরিয়ড আসবেই। সো উনি এত কনফিডেন্সলি বলে, আমি ইমিডিয়েটলি প্রেগনেন্সি টেস্ট কিট আর ডেভরি দুটোই কিনে আনি। সো টেস্ট করি অ্যান্ড আমার নেগেটিভ আসে। আর যখন নেগেটিভটা এটা আমার ছিল লাইফে সব থেকে বড় ভুল, যে আমি ইউরিন প্রেগনেন্সি টেস্ট করাই। আমার উচিত ছিল ওই সময় ব্লাড প্রেগনেন্সি টেস্ট করানোর, কারণ ইউরিন প্রেগনেন্সিতে যেটা প্রবলেম হয় সেটা কি হচ্ছে কি 5 সপ্তাহর আগে মানে ডাবল লাইন খুব কম জনই দেখতে পান। অ্যাটলিস্ট আমি আমার এক্সপিরিয়েন্সে তো আমি সেটাই বলবো। তো আমার উচিত ছিল ব্লাড টেস্ট ওই সময় করানো, বাট আমি করাই না, আমি ইউরিন টেস্টই করাই। তো কোনো আইডিয়া ছিল না যে কি কি করতে হয় না হয়। সো আমি ইউরিন টেস্টই করাই। অ্যান্ড যখন আমি দেখি নেগেটিভ, তখন আমি ইমিডিয়েটলি ডেভিরি কনজিউম করি, ওই সেম ডে 25 তারিখেই করি। তো টেকনিক্যালি আমার 2-3 তারিখ 2-3 জুলাইয়ের মধ্যে এসে যাওয়ার কথা পিরিয়ড, বাট আসে না। অ্যান্ড আমি 6th অব্দি ওয়েট করি, 6 জুলাই অব্দি ওয়েট করি। আফটার দ্যাট আমার হাজবেন্ড ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেয় অ্যান্ড 8 জুলাইয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করে।
আর মাঝখানেও আমাকে বলে কি 8 জুলাইয়ের আগে আমি যেন আরেকবার প্রেগন্যান্সি টেস্ট করি। কারণ ডক্টর আমাকে রিসেন্ট লেটেস্ট আমি করেছি কিনা সেটা জানতে চাইবে। সো ওর কথা শুনে আমি আগেন টেস্ট করি। অ্যান্ড এবারে আমি একটু অন্যরকম জিনিস দেখি। আমি বললাম অভিজ্ঞতা ছিল না একদমই, তো বুঝতে পারি না। সো একটা লাইন খুব ডিপ আসে আর একটা লাইন ফেন্ট আসে। খুবই হালকা লাইন, একটা ফেন্টেড লাইন। আমি ওই লাইনটা ওই টেস্ট কিটটা আমার হাসব্যান্ডকে দেখাই। আর আমার হাসব্যান্ড বলে, "না, না, প্রেগনেন্সির জন্য তো 2 টো ডার্ক লাইন আসে।" তো আমি কোথাও না কোথাও আমি কনভিন্সড হই না। আর আমি একটু গুগল করি যে ব্লাড টেস্ট কি করানো যায়। তো ওখানে দেখি বিটা এইচসিজি বলে একটা টেস্ট হয়, যেটার জন্য প্রেসক্রিপশন লাগে না আর এটা সবাই করতে পারে। আমি সেম ডে 6 জুলাই বুক করি অ্যান্ড 6 জুলাই আমার স্যাম্পল নেওয়া হয়। আর লাকিলি 6 জুলাই আমার রেজাল্ট আসে। 6 জুলাই যখন রেজাল্ট আসে আমি জানতে পারি যে আই এম প্রেগনেন্ট। অ্যান্ড 1-2 সপ্তাহের প্রেগনেন্সি ছিল না আমার। আই ওয়াজ 5.5 উইকস প্রেগনেন্ট। কারণ আমার ভ্যালু প্রায় 2800 আসে। অ্যান্ড ওই যে রেঞ্জটা সেটা 5.5 উইকস এর টাইমে পড়ে। আমি আমার হাসব্যান্ড মানে ঘরের সবাই খুশি হয়ে যায়, কিন্তু কোথাও না কোথাও আমি খুব ঘাবড়ে যাই। কারণ আমি জানি এক তো আমি ডেভরি নিয়েছি, যেটা কি আমার একদমই নেওয়া উচিত হয়নি। আমার ওই সময় ব্লাড টেস্ট করানো উচিত ছিল, যেটা আমি করাইনি। আমি নর্মাল একটা টেস্ট কিটের উপরে বেস করে একটা এত স্ট্রং কন্ট্রাসেপটিভ ওষুধ আই গেস সেটা নিয়েছি, যেটা পিরিয়ডস আনে। মানে আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা একটা সিরিয়াস জিনিস হয়েছিল আমার সাথে, যেটা আমি করেছিলাম। তো এটা একটা ডেফিনেটলি আমার জন্য একটা লেসন ছিল যে আমি জানি যে ব্লাড টেস্ট একটু এক্সপেন্সিভ হয়, মানে ওটা এক একটা টেস্ট হয়তো 1000-1200 টাকা এমনি কিছু লাগে। বাট স্টিল অ্যাটলিস্ট আজকে মানে ওই সময় আমি যে সমস্যাটায় ভুগছিলাম, আমি যদি ব্লাড টেস্ট করাতাম হয়তো আমার ওই প্রবলেমটা আসতো না। তো আমি একটা এমন ওষুধ নিয়েছিলাম যেটা হয়তো আমার নেওয়া উচিত হয়নি ওই টাইমে, কারণ একদম ওই টাইমেই আমার ইমপ্লান্টেশনটা হয়েছিল। তো যেই টাইমে আমি ডেভরি কনজিউম করি। সো যখন আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট, আমি ইমিডিয়েটলি 8 তারিখে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিলই, আমি ডক্টরের কাছে যাই। ডক্টর আমাকে বলল সব কিছু রেখে আগে সোনোগ্রাফি রুমে যাও অ্যান্ড গিয়ে আগে সোনোগ্রাফিটা করো, বিকজ এটা দেখতে হবে একটপিক প্রেগনেন্সি কিনা। অ্যান্ড একটপিক প্রেগনেন্সি তো ছিল না, ইন্টার ইউট্রাইন প্রেগনেন্সিই ছিল, মানে ইউট্রাসে ইমপ্লান্টেশনটা হয়েছিল। অ্যান্ড আমাকে বেবি স্যাকটাও দেখালো, মানে বেবির ঘর। সো সোনোগ্রাফি রুমে তো আমি খুব খুশি হলাম বেবি স্যাক এগুলো সব দেখে। অ্যান্ড কোথাও না কোথাও পজিটিভ লাগলো। বাট আমার যে গাইন্যাক ছিল, মনে হলো যে উনি খুব স্ট্রেস বা উনি খুব টেন্সড এই প্রেগনেন্সিটা এইভাবে আসুক উনি চাননি। কারণ উনি বলেইছিলেন যে অ্যাটলিস্ট মানে 3 মাস তো দরকার রিকভারির জন্য, যে তোমার একটা সার্জারি হয়েছিল। বাট ওই যে বললাম মাথায় রেজিস্টার একটা জিনিস হয়ে গেছিল যে হয়তো ন্যাচারালি আমি কনসিভ করতে পারবো না। সেটা আমার আগে না একটা বড় ভুল। কারণ পিসিওডি মানে এটা নয় যে তুমি কনসিভ করতে পারবে না। পিসিওডি মানে পিসিওডিতে যেই প্রবলেমটা, সব থেকে বড় প্রবলেম যেটা হয় সেটা হলো কি মেয়েরা তার ওভিউলেশন ডেট জানতে পারে না। কিন্তু তার মানে এটা নয় যে তুমি কনসিভ করতে পারবে না। অ্যান্ড আগেন অভিজ্ঞতার কম থাকার জন্য আমি আই থিঙ্ক আমি আগেন একটা ভুল ডিসিশন নিয়ে ফেলি। আর আমি যে সময় প্রেগনেন্ট হই, আমি আই থিঙ্ক আমার গল ব্লাডার অপারেশনের 2 মাসও হয়নি যখন আমি কনসিভ করি। সো এটা একটা খুব বড় ভুল ছিল আমার মনে হয়। আর তার থেকেও বড় ভুল ছিল যে আমি একটা মেডিসিনও কনজিউম করি। 5 দিন ধরে আমি ওই মেডিসিনটা নিচ্ছিলাম। সো ওটাও আমার নেওয়া উচিত হয়নি। ওভারঅল এই প্রেগনেন্সিটাতে আমার ডক্টর খুশি ছিল, আর নাই আমি খুব স্যাটিসফাইড ছিলাম বা আমার খুব কনফিডেন্স ছিল। কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে আমার সঙ্গে যেটা হয়েছে সেটা আমি সত্যি ভাবিনি যে এমনি কিছুও হতে পারে। কারণ এটা আমাকে বলেনি। আম আমাকে ডক্টর যেটা বলল যে তুমি প্রোজেস্টেরন সাপোর্টে থাকবে। আমাকে 3টে করে প্রোজেস্টেরন ট্যাবলেটস দেওয়া হলো। প্রোজেস্টেরন ট্যাবলেটস এগেইন একটু এক্সপেন্সিভ ট্যাবলেট। আম তো
তো 3টে করে আমি ওই ট্যাবলেট রোজ খেয়েছি। আর আমাকে বলল যে ৫ মাসে 5 উইকসে বেবি স্যাকটাই দেখা যায়, বাট অ্যারাউন্ড 6 উইকস 7 উইকস করে বেবি এমব্রায়ো ফর্মেশন হয় আর তুমি হার্টবিটটাও শুনতে পাবে। সো 2 উইকস পর লাইক অ্যারাউন্ড 8 উইকস করে আমাকে আবার সোনোগ্রাফি একটা করতে বলল, যে এই সময় তুমি ফাইনালি তোমার বেবির হয়তো হার্টবিটটাও পেয়ে যাবে, অ্যান্ড দেন আমরা অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট প্ল্যান করব। সো আমি খুব কনফিডেন্ট ছিলাম যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। আমি তো প্রোজেস্টেরন ট্যাবলেটসও খাচ্ছি। বাট একদিনের খুশি ছিল। 10 তারিখ আই থিঙ্ক 9 তারিখটা আমি একটু রিল্যাক্স ছিলাম, একটু শান্তিতে ছিলাম। 10 তারিখ থেকে আমার ব্লিডিং ঠিক বলবো না, বাট একটা মানে একটু ওয়ার্মস, কেঁচো যে বাংলায় টার্মস বেস্ট বলে, কেঁচোর মতো ইউরিনের সাথে ডিসচার্জ বেরাতে শুরু করলো, আর ওটা একটু ব্রাউনিশ কালার। তো আগেন বেশি গুগল করতে নেই, বাট আমি একটু গুগল করলাম যে এটা কি হচ্ছে। তো ওখানে লেখা ছিল যে এটা মিসক্যারেজের একটা লক্ষণ। আমি এগেন ওটা দেখে খুব স্ট্রেস হয়ে যাই। আমি ইমিডিয়েটলি ডক্টরের কাছে যাই ওই দিনই। আই মিন 8-এ আসি, আবার 10th-এ আমি ডক্টরের কাছে যাই। ডক্টর আমাকে বলে যে উই ক্যানট ডু এনিথিং, বাস স্প্রে করো, প্রোজেস্টেরন সাপোর্ট নিতে থাকো, 50-50 চান্সেস আছে। কারণ মিসক্যারেজ হতেও পারে, আবার প্রেগনেন্সির সময় কিছু ওল্ড ব্লাড সিস্টেমে থাকে সেগুলো ওই ফর্মে বেরায়, তো ইউ নেভার নো। বাট 2 সপ্তাহর আগে তো স্ক্যান করার কোনো মানে হয় না, তো তোমাকে ওয়েট করতে হবে। ওই 2 সপ্তাহ আমার লাইফের সব থেকে বাজে দিন কাটিয়েছি আমি। এত টেনশন, স্ট্রেস এত ভরে ভরে ছিল যে মানে কি বলবো, যেটা প্রেগনেন্সিতে একদমই নেওয়া উচিত না। কিন্তু কিছুতেই আমি মানে মেনেই নিতে পারছিলাম না যে আমার সাথে যেগুলো হচ্ছে সেগুলো ঠিক বা কেন হচ্ছে আমি কিছু বুঝতে পারছিলাম না। যে যদি আমি প্রেগনেন্ট হয়েই থাকি দেন ঠাকুর এমনি কেন করছে আমার সাথে। আমি প্রত্যেক দিনই ওই ডিসচার্জটা নিজের ভিতর থেকে দেখতে পাচ্ছি, আর আমার পুরো হার্ট ব্রেক হয়ে যাচ্ছে। আমার হাজবেন্ড আমাকে বলেছে পজিটিভ থাকো। আমি মাদারহুডের সমস্ত সিমটমস আমি ফিল করতে পারছি, ব্লোটিং হওয়া, ব্যাক পেন, এগুলো সব কিছু ফিল করতে পারছি। ইনফ্যাক্ট আমার প্রেগনেন্সি কিট মানে ইউরিন প্রেগনেন্সি টেস্টের যে কিটগুলো হয় সেগুলোতেও এখন ডার্ক লাইন্স আসা শুরু হয়ে গেছে। অথচ তাও কোথাও না কোথাও আমি কনভিন্সড না, কোথাও না কোথাও আমি স্যাটিসফাইড না যে যেগুলো হচ্ছে সেটা ঠিক। এনিওয়েজ আমি 2 উইকস কি 3 উইকস পর আই থিঙ্ক আমি আবার যাই সোনোগ্রাফি করাতে। প্রথমে আমাদের ঘরের কাছে একটা লোকাল ডায়াগনস্টিক সেন্টারে যাই, সুরক্ষা ডায়াগনস্টিক, যেটা কি কলকাতায় খুব ফেমাস একজন ডায়াগনস্টিক সেন্টার। ওখানে গিয়ে আগে আমি ভাবি যে একবার একবার স্ক্যান করিয়ে নিই, তারপরে হসপিটালে গিয়ে করাবো। তো ওখানে যাই আর ওখানে আমি বলি যে অ্যাবডোমিনাল স্ক্যান করতে, কারণ হসপিটালে ডক্টর বলেই দিয়েছিল যে টিভিএস স্ক্যান মানে ইন্টারনাল স্ক্যান যেটা হয়, মানে ওটা খুব পেনফুল। আমার প্রথম স্ক্যানটা টিভিএস হয়েছিল, তো আমি জানি ওটা খুব পেনফুল। তাই আমি ওটাই ভাবি যে আগে আমি এখানে গিয়ে একটু অ্যাবডোমিনাল স্ক্যান করাই। যদি অ্যাবডোমিনাল স্ক্যানে বেবির হার্টবিট দেখতে পেলে তাহলে তো আর টিভিএস করবে না হসপিটালে, তখন টিভিএসটা স্কিপ করতে পারবো। এই ভেবে আমি অ্যাবডোমিনাল স্ক্যান করতে আমি সুরক্ষাতে যাই। অ্যান্ড ওখানে গিয়ে যখন সোনোগ্রাফার যে রেডিওলজিস্ট যে আমার সোনোগ্রাফি করছিল, সে বললো ইট ইজ আ ব্লাইটেড ওভাম। আমার জন্য টার্মটা খুবই নতুন, আমি বুঝতেই পারি না। আমাকে বললো কি ব্লাইটেড ওভাম মানে যে তোমার প্রেগনেন্সি গ্রো করেনি। তুমি 5.5 উইকসে আই থিঙ্ক 5 উইকস 4 ডেজ ছিল যখন আমার সোনোগ্রাফিটা হয়েছিল। সো 5 উইকস 4 ডেজ তুমি প্রেগনেন্ট ছিলে, আর এখন তোমার আসছে আমাদের এই মেশিনে 5 উইকস 6 ডেজ। দেন আই রিয়েলাইজ যে 2 দিন পর থেকেই আমার ব্লিডিং স্টার্ট হয়, মানে ঠিক ব্লিডিং না বাট কিছু রেড ডিসচার্জ স্টার্ট হয়। অ্যান্ড আমি তো পুরো ভেঙে পড়ি, আমি কাঁদতে শুরু করে দিই ওখানেই। আমার হাজবেন্ড কোনো মতে গাড়িতে বসিয়ে আমাকে আবার হসপিটাল নিয়ে যায়।
হসপিটালে গিয়ে আমরা ইমিডিয়েটলি মানে হসপিটালে গিয়ে আমরা আমাদের চিনে গেছিল, অনেকবার গেছি ভিজিটে অ্যান্ড অল। সো ওনারা আমাকে প্রায়োরিটিতে টিভিএস টেস্ট, ওনারা টিভিএস টেস্টই করেন, ইন্টারনাল স্ক্যানে ওখানে মেশিনে অন্য কিছু বলে, ওনারা বলেন যে জেস্টেশনাল স্যাকটা তো ছিলই, ইয়োক স্যাক মানে ইয়োক স্যাক, জেস্টেশনাল স্যাকের পরে একটা ইয়োক স্যাক হয় যেখান থেকে বেবি আই থিঙ্ক 2-3 মাস অব্দি নিউট্রিয়েন্ট নেয়। আহ, ওই স্যাকটাও তৈরি হয়ে গেছে অ্যান্ড এখানে 6 উইক সামথিং দেখাচ্ছে ওদের মেশিনে। আমি তো তখন ভাবলাম যে হয়তো প্রথমবার যে স্ক্যানটা হয়েছিল সেটাতে হয়তো কোনো ফল্ট হয়েছিল বা ঠিকঠাক ক্যালকুলেট হয়নি, বা মেবি ইমপ্লান্টেশন লেটে হয়েছে, মানে যেমন হয়, মানে অ্যাজ আ মাদার আমি কখনো মেনেই নিতে পারছি না যে আমার সন্তান নেই। এটা মানা আমার জন্য খুব ডিফিকাল্ট, এমব্রয়ো আসেইনি আমার ইউট্রাসে, আমি এটা মানতেই পারছি না। আমি দেন ডক্টরের কাছে যাই, সেম ডেতেই ডক্টরের কাছে যাই, ডক্টর আমাকে বলল কি, দেখো তুমি, আর সেদিনটা ছিল 2nd অফ অগস্ট, আমাকে বলল কি উম, তুমি কেন আশা করে আছো, এটা কনভার্ট হবে না, দিস ইজ এন ব্লাইটেড ওভাম অ্যান্ড অ্যানএমব্রয়নিক প্রেগনেন্সি, মানে তুমি প্রেগনেন্ট কিন্তু তোমার এমব্রয়ই আসেনি, তোমার সব কিছু হয়েছে কিন্তু এমব্রয়টাই আসেনি, এমব্রয় যখন নেই তখন বেবিটাই নেই তোমার। সো এটা তুমি অ্যাবর্ট করো, ইমিডিয়েটলি অ্যাবর্ট করো, তোমাকে মেডিসিন দিচ্ছে, এটা যতদিন তোমার ভেতরে থাকবে সেটা খারাপ। আমি তখন ডক্টরকে বললাম যে না, আমি ন্যাচারালি অ্যাবর্ট করতে চাই, তখন ডক্টর বললো হ্যাঁ 2-3 দিনের মধ্যে দেবে, তোমার ব্লিডিং স্টার্ট হয়ে গেছে। ডক্টর ওয়াজ রাইট। আমি ঘরে যাই, খুব কান্নাকাটি করি, নিজেকে শান্ত করি। 6th অগস্ট আমার বার্থডে, আমার বার্থডেতে আমার হাজবেন্ড ডিসাইড করে আমাকে চিয়ার আপ করার জন্য ঘরে পার্টি রাখবে, সমস্ত রিলেটিভসদের ডাকে, খাওয়া দাওয়া সবকিছু হয়। আমি ওই অবস্থাতেই সবার সাথে, সবাইকে জানিয়েও দেয় আমার মা যে এমনি হয়েছে। তো সবাই জানে, সবাই ওই টপিক নিয়ে আলোচনা করেন, আমি আরো স্যাড হয়ে যাই। বাট এনিওয়েজ আমি সবাইকে অ্যাটেন্ড করি। ওই দিন আমার বার্থডে দিনই নাইটে আমার ব্লিডিং হয় অ্যান্ড আই মিসক্যারেড। সো এটা আমার জন্য খুব হার্ট ব্রেকিং হয় যে আমার বার্থডের দিন আমার মিসক্যারেজ হয়। বাট যা হয় ভালোর জন্যই হয়। 6th অগস্ট থেকে 15th অগস্ট অব্দি আমার টানা ব্লিডিং চলে অ্যান্ড আফটার দ্যাট আমি খুব পেনে থাকি, মানে অ্যাবর্শনের বা যখন ন্যাচারালি কারোর লেবার পেন ওঠে, যদিও আমার ফুল সাইজ বেবি তো ছিল না, বাট আমার স্যাক ট্যাক সবই ফর্ম হয়ে গেছিল। তো যেমন লেবার পেন ওঠে ঠিক সেই পেনটাই আমার হয়েছিল, আর আমি কোনো রকম কোনো মেডিসিন নিইনি, কোনো পেন কিলার্স বা কিচ্ছু নিইনি, প্লেন এই পেনটা আমি সহ্য করেছি অ্যান্ড আমি অ্যাবর্শন প্রসেসটা কমপ্লিট করি। 15th অগস্টে আই থিঙ্ক আমি আগেন ডক্টরের কাছে যাই অ্যান্ড ডক্টর আমাকে আগেন সোনোগ্রাফি করায়। সোনোগ্রাফিতে ওনারা বলেন যে সমস্ত রিমেনিংস বেরিয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। আমি তখন আমার রেডিওলজিস্টকে জিজ্ঞেস করি কি এটা আমার সাথে কেন হলো, তখন রেডিওলজিস্ট বললো কি অনেক কারণ হতে পারে, জেনেটিক ডিফেক্টের জন্য হয়তো বেবিটা ইমপ্ল্যান্টই হতে পারেনি। তো একদিকে ভালো হয়েছে যে বেবি ফর্ম হয়নি, অনেকে আছে যারা ফুল সাইজ বেবি নিয়ে আমাদের কাছে আসে অ্যান্ড দেন বেবি অ্যাবর্শন হয়ে যায়। ইউ আর ভেরি লাকি যে তোমার তো বেবি ফর্ম হয়নি, অ্যাটলিস্ট তোমার অতটা দুঃখ হবে না। বাট দুঃখ তো হয় ডেফিনেটলি। উম, আমিও তখন ওনাকে জিজ্ঞেস করি আমি কি নেক্সট সাইকেলে আগেন বেবি প্ল্যান করতে পারবো। উনি বলেন যে মেয়েরা অনেক সময় ভুল করে যে তারা রিকভারির জন্য আরো 3-4 মাস, কেউ 6 মাস নিয়ে নেয়। বাট প্রবলেম এটা হয় যে মেয়েরা সব থেকে বেশি ফার্টাইল থাকে যখন সে মিসক্যারেজ যে মানতে হয়, ওই 1-2 মাস সে সব থেকে বেশি ফার্টাইল থাকে, মানে প্রেগনেন্সির চান্স খুব বেশি হয়। ডেফিনেটলি ইউ মাস্ট ট্রাই পিরিয়ড, ইউ ক্যান ট্রাই। এটা শুনে আমি খুব মানে ভালো লাগে আমার ওনার কথা শুনে, অ্যান্ড অ্যাজ প্ল্যান্ড আমি একদম ওনার কথা শুনেই চলি। ওই 1 মাস আমি অনেক কিছু করেছিলাম, যদি তোমরা জানতে চাও যে কি কি করেছিলাম, আমি পুরোপুরি আয়ুর্বেদাকে নিজেকে সারেন্ডার করে দিই অ্যান্ড আমার হাজবেন্ডের উপরেও ট্রাই করি অনেক কিছু করানোর, অ্যান্ড যাতে এগ কোয়ালিটি ভালো হয়, জেনেটিক্যালি কোনো ডিফেক্ট না আসে। কারণ আমি কেন জানি না নিজের মন স্থির করে নিয়েছিলাম যে এই মাসেই আমি কনসিভ করবো, and এটা আমার একটা জেদ হয়ে গেছিল। ঠাকুর আমার থেকে একজনকে কাড়লো, আমি আমি
করেই ছাড়বো, এমনি টাইপের একটা জেদ এসে গেছিল। আমি কোনো মেডিসিন কিচ্ছু করিনি, আমি প্লেন ন্যাচারালি কনসিভ করি, কিছু ট্রিক্স ফলো করে, উইথ হেল্প অফ আয়ুর্বেদা আমি কনসিভ করি জাস্ট আফটার 1 month অফ মাই মিসক্যারেজ। মানে আমি 15th অগস্ট আমার মিসক্যারেজ কমপ্লিট হয় প্রসেস, 15th সেপ্টেম্বর আমার পিরিয়ডস হয়, অ্যান্ড 25th সেপ্টেম্বর আমি কনসিভ করি। সো আগেন এইটা পুরো প্ল্যান্ড কনসিভ ছিল। সো আমি জানতাম আমার বডি আমাকে সমস্ত কিছু সিমটমস রিয়াকশনস আমাকে বলে দিয়েছিল যে কখন ইমপ্ল্যান্টেশন হচ্ছে, কখন কি হচ্ছে, আমি সব কিছু ফিল করেছি। এই প্রেগনেন্সিটা আমি A to Z আমার সব মনে আছে যে আমার সাথে কি 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 হয়েছে। অ্যান্ড আগেন আমি এবারে মানে এবার আমি টেস্ট কিটই কিনিনি, আমি কোনো রকমের ইউরিন টেস্ট কিট কিনিনি। আমি 4-5টা ব্লাড টেস্ট করাই, মানে পরপর প্রত্যেক উইকে আমি করাচ্ছিলাম, যে কখনো আসছে 6, কখনো 7, আস্তে আস্তে ভ্যালু বাড়ছে, which লাইক এটা আমার কনফার্মেশন ছিল যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। অ্যান্ড আমি আই থিঙ্ক যখন আমি 3 weeks প্রেগনেন্ট ছিলাম আমি তখনই ব্লাড টেস্ট করানো শুরু করি, অ্যান্ড আমি কনফার্ম হয়ে যাই যে আমি প্রেগনেন্ট। সো আমার এটা একটা উপলব্ধি, অ্যান্ড আয়ুর্বেদার উপরে আমার ট্রাস্ট, যে যেটার ফল আমি আই থিঙ্ক আমি পেয়েছি, আমার একদম হেলদি একটা ফুটফুটে বেবি হয়। যদিও আমার প্রেগনেন্সি জার্নিতে অনেকগুলো কমপ্লিকেশন এসেছিল, সেগুলো নিয়েও আমি আলোচনা করব, কারণ আমি সত্যি বলতে আমি যখন নিজে প্রেগনেন্ট ছিলাম আমি কোনো রকমের কোনো এগুলোর ক্লু গুগলে তেমন বা ইউটিউবে তেমন পাইনি, বাট ডেফিনেটলি যখন আমি ফেস করেছি আমি সেগুলো জানাবো। লিভারের সমস্যা, অনেক কিছু সমস্যা হয়েছিল, সেগুলো আমি আস্তে আস্তে বলবো। বাট আপাতত যেটা মেন টপিক, যে ব্লাইটেড ওভাম, আশা করছি আপনারা বুঝে গেছেন যে ব্লাইটেড ওভাম জিনিসটা কি। তো আপনারা যদি ব্লাইটেড ওভাম ফেস করে থাকেন, স্পেশালি যারা নিউ মমস, যারা প্রেগনেন্সি ফেজে যাচ্ছেন, সো এইভাবে আপনারা ডেফিনেটলি এই পুরো সিচুয়েশনটাকে ওভারকাম করতে পারবেন। যে যে ভুলগুলো আমি করেছি সেগুলো আপনারা রিপিট করবেন না, কারণ আমি এমন অনেক ভুল করেছিলাম। টেস্ট, জাস্ট ইউরিন টেস্ট করিয়েছি, দেন এই মেডিসিন খেয়েছি, এইগুলো একদমই করা উচিত না। প্ল্যানিং এর অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস আগে থেকে ফলিক অ্যাসিড, যেটা খুবই দরকার বাচ্চার ঠিকঠাক ডিএনএর জন্য, সেটা খাওয়া উচিত, যেটা আমি একদম করিনি, কারণ এই প্রেগনেন্সিটা আমার প্ল্যান ছিল না, আমি ভাবিনি যে আমি প্রেগনেন্ট হব। সো ফলিক অ্যাসিড খাওয়া উচিত, মাল্টিভিটামিনস নেওয়া উচিত, এগুলো আমরা কিছুই করিনি। বাট এই প্রেগনেন্সি মানে আমার যখন সেকেন্ড প্রেগনেন্সি আসে, সেই সময় আমি সব কিছু করেছিলাম। আমি ওই 1 মাস ফলিক অ্যাসিড সব কিছু করেছি, এবং যদিও ডিউরেশনটা খুব কম, মানে আমি 1 মাসের মধ্যেই প্রেগনেন্ট হয়ে যাই, তাই জন্য আমি অত কিছু একসঙ্গে করতে পারিনি। বাট ওই 1 মাস ধরে আমি ফলিক অ্যাসিড খেয়েছি, মাল্টিভিটামিন খেয়েছি, অনেক কিছু করেছি, মানে এগুলো আমি ডেফিনেটলি বলবো। বাট যদি ব্লাইটেড ওভামের সমস্যা বা ব্লাইটেড ওভাম নিয়ে আপনারা ফেস করেন, দেন এটা এমন কিছু না, এটা ডেফিনেটলি একটা দুঃখের ব্যাপার যে সবকিছু সিমটমস আছে কিন্তু আপনি মা তাও হতে পারলেন না। বাট হ্যাঁ, এটার থেকে ওভারকাম খুব ইজিলি করা যায়, কারণ আম, আমি যেটা যেটা আমি করেছিলাম যে সেম মান্থে আমি আগেন ট্রাই করে আমি প্রেগনেন্ট হই। তো ওয়েট না করে ওইটাই ডেফিনেটলি ফলো করা উচিত, কারণ ওই টাইমে সব থেকে বেশি মেয়েরা ফার্টাইল থাকে। তো আশা করছি আমি আমার স্টোরি, আমার যেটা লাইফে একটা খুব দুঃখের জায়গা, সেটা আমি শেয়ার করতে পেরেছি আপনাদের সাথে। যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে কমেন্ট করতে পারেন, রিপ্লাই দেবো। আর ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করুন, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি প্রেগনেন্সি রিলেটেড, পোস্টপার্টাম সব কিছু নিয়ে আমি কথা বলবো, যেই যেই এক্সপিরিয়েন্সগুলো আমি ফেস করেছি, বেবি কেয়ার সব কিছু আমি শেয়ার করব। সো আমার সঙ্গে থাকবেন। আমি ভিডিওটাকে এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ।